প্রিয় সুধী, প্রীতি ও শুভেচ্ছা রইল। আজকে একটি বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটা হলো একটা নতুন প্রজন্ম। এই নতুন প্রজন্মের সকল মানুষ নয়, একটা বিশেষ গোষ্ঠী। তারা ভারতের নাম শুনলে বা ভারতের কথা শুনলে তাদের মধ্যে গায়ে একটু জ্বালা ধরে। ধরতেই পারে, বাংলাদেশে জন্মগ্রহণ করছে, অন্য একটা দেশের নাম শুনলে তার যদি গা জ্বালা ধরে, ধরুক, অসুবিধা নেই। কিন্তু অন্যদিকে পাকিস্তানের কথা শুনলে মনের ভেতরে পুলক অনুভব করে, মনের ভেতরে একটু আনন্দ অনুভব করে। পাকিস্তানের জাতীয় পতাকা উঠতে দেখলে তার ভেতরে সে নিজেও লাফিয়ে লাফিয়ে চলতে, ওট পাখির মতো চলতে তার ভালো লাগে। পাকিস্তান শব্দটি শুনলে তার ভেতরে এক ধরনের অনুকম্পন, ভূমিকম্প অনুভূত হয়। তার মনে হয় সে যেন তাকেই বহু যুগ থেকে চিনে, সে যেন তারই উত্তরসূরি, সে যেন তারই সন্তান। পাকিস্তানের খেলা দেখলে তার প্রাণে আন্দোলিত হয়। পাকিস্তানের পাকসার জমিন স্বাদ বাদ শুনলে তার প্রাণের ভিতরে আনন্দের জোয়ার বয়ে যায়। এই প্রজন্মটাকে আমরা দেখছি আজকে 53 বছর পর স্বাধীনতার। শুধু তাই নয়, আমাদের পূর্বপুরুষরাও এর একটা প্রজন্মকে দেখেছিল। 1971 সালে জাতি যখন গৌর অমানিসায়, জাতির উপরে যখন পাকিস্তানি সামরিক জান্তা একটি কঠিন যুদ্ধ চাপিয়ে দিয়েছে, যে যুদ্ধে লক্ষ লক্ষ বাঙালি জীবন দিয়েছে। এমন কোনো অঞ্চল নেই যে অঞ্চলের মানুষ হাত দিয়ে দিয়ে দেখাই দিতে পারবে না যে এই বাড়িতে, এই বাড়িতে, এই বাড়িতে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময়ে ঘাতকেরা হত্যাযজ্ঞ চালিয়েছে। এরকম প্রত্যেকটা অঞ্চলেই আছে। আমার মায়ের মামা হারুন পদুয়া গ্রামের বাড়ি, আতলিতে তাকে পাকিস্তানি বাহিনী হত্যা করেছে। আমাদের পাশের গ্রাম রামের বাগ, সেই গ্রামে আলিমিয়া এবং মোহাম্মদ দুই ভাইকে পাকিস্তানি বাহিনী গুলি করে হত্যা করেছে। আমার ঠিক দক্ষিণ পাশের গ্রাম মাহিনী, সেই গ্রামের গনু দারোগাকে বয়স্ক মানুষ গুলি করে হত্যা করেছে। আমার ঠিক এক গ্রাম পর দক্ষিণ দিকে সুপুয়া, সেই গ্রামে মমতাজকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে। আমি পুরো বাংলাদেশের কথা বলছি না, শুধু আমি যে বাংলাদেশের ছোট্ট একটি গ্রামে বসবাস করেছি, সেই গ্রামের আশেপাশে দু একটা ঘটনার কথা বলছি। এই যে ঘটনাগুলো, এরা কারা ঘটিয়েছে? পাকিস্তানিরা ঘটিয়েছে। যাদের কথা বললাম তারা কেউ সন্ত্রাসী ছিলেন না, দেশপ্রেমিক ছিলেন, দেশের মানুষ ছিলেন। এই পাকিস্তান বাহিনীকে মনোরঞ্জনের জন্য যেই প্রজন্ম আমাদের মা বোনদেরকে, এই বাঙালি নারীদেরকে দৌড়ে দৌড়ে নিয়ে গনিমতের মাল হিসেবে পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দিয়েছিল, তারাই হচ্ছে 1971 সালের পাকিস্তান প্রেমী সেই প্রজন্ম। আর সেই প্রজন্মের ধারাবাহিকতাই আজকের এই নতুন এক প্রজন্মে পাকিস্তানপন্থী, মৌলবাদী, আফগান মানসিকতার, জঙ্গি চিন্তা চেতনার 1400 বছরেরও আগে আইয়ামে জাহেলিয়াতের যুগে যে অন্ধকার যুগ ছিল, বিচারহীনতায় মানুষকে হত্যা করা হতো, সেই তাদের ধারাবাহিকতা। 1971 সালে যদি এই প্রজন্মের ছেলেরা বেঁচে থাকতো, যদি তাদের জন্ম হতো, বলুন তো আপনারা, তারা কি হতো? তারা হয় রাজাকার হতো, না হয় আলবদর হতো, আল শামস হতো, শান্তি কমিটি হতো, তাই না? আজকে আপনারা আরেকটা রাজাকার, আলবদর, শান্তি কমিটি আপনারা দেখছেন। যদি সময় আসে আপনারা দেখবেন এরাই আপনাদেরকে গনিমতের মাল বানাবে, এরাই আপনাদেরকে হত্যা করবে নির্বিচারে, এরাই লুণ্ঠন করবে আপনার বাড়ি, ধর্মের নামে মানুষ হত্যা করবে তারা। দুঃখজনক ঘটনা, গতকাল ময়মনসিংহে একটি হিন্দু ছেলেকে ধর্ম অবমাননার দায়ে হত্যা করা হয়েছে। ইসলাম ধর্মের কোথাও, কোরআনে বা হাদিসে কোথাও বলা নেই বিনা বিচারে মানুষ হত্যা করা যাবে। একটা মানুষকে যদি হত্যা করতে হয়,
যদি তার অপরাধ থাকে তাকে বিচারের মুখোমুখি করতে হবে। যেই দেশে যে আইন, সেই আইনের ভিত্তিতে তাকে আদালতের সামনে অপরাধী সাব্যস্ত করতে হবে। তা না হলে এটা হবে অসভ্যতা, এটা হবে পশুত্ব, এটা হবে হিংস্রতা, এটা মানুষের নয়, শুয়োরের সমাজে এটা সম্ভব। এই শুয়োররাই তাদের এই ছেলেটাকে হত্যা করেছে। আমি বলছি না 1971 সালে যদি জন্মাতো তারা মুক্তিযোদ্ধা ধরে ধরে হত্যা করত, তারা বাংলার নারীদেরকে, বাংলার কিশোরীদেরকে এই পাকিস্তানি হানাদারের কাছে গনিমতের মাল হিসাবে পৌঁছিয়ে দিত। সেই প্রজন্ম আমরা যারা স্বাধীনতা পরবর্তীকালের মানুষ, তারা দেখিনি, তাদের সৌভাগ্য হয়নি বা দুর্ভাগ্য হয়নি। এত বছর পর সে সৌভাগ্য বলেন আর দুর্ভাগ্য বলেন, আপনারা দেখছেন পাকিস্তান প্রেমী, পাকিস্তানের জন্য জীবন দিতে পারে, পাকিস্তান জিন্দাবাদ বলে যারা স্লোগান দিতে পারে, পাকিস্তানে যেভাবে মসজিদে হত্যা করা হয়, মসজিদে বোমা মারা হয়, পাকিস্তানে যেভাবে প্রতিদিন শত শত মানুষ না মারা গেলে এটা পাকিস্তান হয় না, ঠিক তেমনি একটি দেশ তারা এখন বাংলাদেশটিকে নিয়ে যেতে চায়। আপনারা বুঝতে পারছেন যে স্বাধীনতার 54 বছরে যে পাকিস্তান থেকে আমরা ফিরে এসেছি, সেই পাকিস্তানের চাইতে আমাদের মুদ্রার মান 3 গুণ উন্নত। পাকিস্তানের কিছু কিছু শহর দেখতে খুবই সুন্দর, খুবই ভালো, কিন্তু এভারেজ মানুষের জীবনের মান বাংলাদেশের মানুষের জীবনের অর্ধেক জায়গায়ও নেই। খুনাখুনি, হত্যা, ধর্ষণ, রাহাজানি, অবিচার, অত্যাচার এবং আর্মিদের জুলুম এই পাকিস্তান রাষ্ট্রের চরিত্র। সেই চরিত্রের একটি দেশ বানানোর জন্য আজকে নতুন একটি প্রজন্ম মানুষ হত্যা করছে, ধ্বংস করছে মানুষের বাড়িঘর, হত্যা করছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গামী ছাত্রদেরকে, হত্যা করছে নির্বিচারে সংখ্যালঘু মানুষকে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আপনারা জানেন 1971 সালে যেভাবে আমাদের বুদ্ধিজীবীদেরকে মুখ বেঁধে চোখ বেঁধে রায়ের বাজার বধ্যভূমিতে নিয়ে হত্যা করা হয়েছিল, আজকে যদি সুযোগ পায় এই প্রজন্মের পাকিস্তান প্রেমী এইসব কুলাঙ্গারেরা বাংলাদেশের কবি, লেখক, বুদ্ধিজীবী, শিল্পী, সাহিত্যিক, নাট্যকার, সিনেমাকার, চলচ্চিত্রকার, গায়িকা, নায়িকা এবং গল্পকারদেরকে ধরে ধরে এই বধ্যভূমিতে হত্যা করার একটি পরিকল্পনা চলছে। আপনারা জানেন ওডিসিকে টার্গেট করা হয়েছে কেন, প্রথম আলোকে টার্গেট করা হয়েছে কেন, এবং কেন টার্গেট করা হয়েছে ডেইলি স্টারকে। তারা গত 15 বছরে শেখ হাসিনা সরকারের সাথে লড়াই করেছে, কি শেখ হাসিনার যেই কোনো বিষয়ের সমালোচনা করেছে, যার কারণে প্রথম আলো কিন্তু সরকারি কোনো এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হতো না। যার কারণে প্রথম আলো সবসময় আওয়ামী লীগ বিরোধী ছিল এবং বিরাজনীতিকরণের পক্ষের একটা কারিগরও ছিল। সেই প্রথম আলোতে হামলা করার কারণটা সেটা নয়। প্রথম আলোতে হামলা করার মূল কারণ হচ্ছে তারা জানে তারা আওয়ামী লীগ না, কিন্তু তারা জানে প্রগতিশীল মানসিকতার মানুষ, পাকিস্তান বিদ্বেষী মানুষ এই প্রথম আলোতে লেখে। প্রগতিশীল মানুষ, ধর্মের নামে যে যারা সাম্প্রদায়িকতা করে সেই সাম্প্রদায়িকতা বিরোধী মানুষ এবং অসাম্প্রদায়িক চেতনায় যারা বিশ্বাস করে সেই চেতনার কবি, সাহিত্যিক, লেখক এবং বুদ্ধিজীবীরা এই পত্রিকাগুলোর সাথে জড়িত রয়েছে। ধর্মের নামে যে উন্মাদনা, এই উন্মাদনার বিরুদ্ধে প্রথম আলো কথা বলে, নারীর অধিকারের সপক্ষে কথা বলে, সংখ্যালঘুর অধিকারের সপক্ষে কথা বলে এবং বিশ্বের নির্যাতিত নিপীড়িত মানুষের সপক্ষে কথা বলে। তাই প্রথম আলো এবং ডেইলি স্টার তাদের লক্ষ্যবস্তু। আমি আওয়ামী লীগের পক্ষে ছিল না প্রথম আলো, এই জন্য কিন্তু আমি প্রথম আলোকে ঘৃণা করি না। কেন করি না? প্রথম আলো একটি সংবাদপত্র, তাদের নিজস্ব মতামত আছে। এই 17 বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম আলোর বিরুদ্ধে অনেক কথা বলেছেন, কিন্তু আওয়ামী লীগের কোনো নেতা, কর্মী, কোনো গোষ্ঠী কখনো একটা ইঁটাও মারতে যায়নি। কারণ ভিন্ন মত, ভিন্ন পথের যে
অবস্থান সহাবস্থান সেটা বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগ, যুবলীগ, অন্যান্য যেই সব অঙ্গ সংগঠন আছে তারা বিশ্বাস করে। উদীচী, কেন উদীচীতে হামলা করা হলো? উদীচী তো কোনো রাজনৈতিক সংগঠন নয়। তারপরে আরো একটি প্রতিষ্ঠানে হামলা করা হয়েছে, উদীচী ছায়ানট। এই ছায়ানটেও হামলা চালানো হয়েছে। কেন? আপনারা বুঝতে পারছেন, সেই মৌলবাদী চক্র, সেই ধর্মান্ধ চক্র, সেই সাম্প্রদায়িক চক্র, সেই পাকিস্তানের প্রেতাত্মারা যেই সব প্রজন্ম আমাদের নারীদেরকে পাকিস্তানদের হাতে তুলে দিয়েছিল, যারা রেকি করে করে বুদ্ধিজীবীকে হত্যা করেছিল, তাদের হাতে আজ বাংলাদেশ। তারা বাংলাদেশকে কোন অন্ধকার সুড়ঙ্গের দিকে নিয়ে যায় আমরা জানি না। আমরা যারা বিদেশে আছি, বাইরে আছি, নিজেদের মতো করে জীবন চালাচ্ছি, আমরা বেঁচে গেলাম। কিন্তু আপনারা যারা, আমাদের বংশধররা যারা, বাংলাদেশের লক্ষ কোটি মানুষ যারা এই অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে, সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে না, পাকিস্তানিজমে বিশ্বাস করে না, মৌলবাদে বিশ্বাস করে না, মানুষের ন্যায় বিচারের শাসনে বিশ্বাস করে, ওই ঐশ্বরিক শাসনে বিশ্বাস করে না, তাদের জীবন বড় অসহায়। এবং এই হিন্দু ছেলেটির মতো আরও কত মানুষের জীবন যাবে আমরা জানি না। বাংলাদেশের মুক্ত বুদ্ধি সম্পন্ন মানুষ, জ্ঞান সম্পন্ন মানুষ, মানবিক মানুষ জেগে উঠুক এবং অন্ধকার গুছে বাংলাদেশটি আবার সুন্দরের দিকে, আলোর দিকে চলতে থাকুক, সেই কামনাই রইল। ভালো থাকবেন সবাই।